চন্দ্রনগর রাজ্যে একসময় ৩ ভাই বাস করত। বড় ভাইয়ের নাম ছিল ভীমা, মাঝের ভাই লালন আর সবচেয়ে ছোট ভাইয়ের নাম ছিল ভোলা। তাদের পিতা মারা গেছেন বহুদিন হল। ৩ ভাইয়েরই এখন বিয়ে হয়ে গেছে। আজ ৩ ভাই বসেছে পিতার রেখে যাওয়া সম্পত্তির বন্টন করতে। হা হা হা, দেখো ভাই, আমি সবচেয়ে বড়, তাই বন্টনের কাজ আমিই করব। বলো, তোমরা কি এতে রাজি আছো? ভাইয়া, আমি তো মাঝের ভাই, আপনি যা বলবেন আমি তাতেই রাজি। ভাইয়া, আপনি তো আমার বড় ভাই, আমি তো আপনাদের বাবার মতোই মানি। আপনারা যা সিদ্ধান্ত নেবেন আমি বিনা প্রশ্নে মেনে নেব। ভালো, তাহলে শুরু করা যাক। সবচেয়ে আগে চলো আমাদের ক্ষেতের বন্টন করি। দেখো ভাই, আমাদের কাছে 2টি ক্ষেত আছে, আর একটি হলো মেয়ের। আমরা 3 ভাই, তাই আমি বলছি, একটি ক্ষেত আমি নেব, একটি ক্ষেত লালন নেবে, আর বাকি যে মেয়েরটা আছে সেটা ছোট ভাই ভোলার হবে। ওহ, বেশ ভালো সিদ্ধান্ত ভাইয়া, আমি রাজি। ভাইয়া, আপনি যা বলবেন আমি তাই মানি। ভালো, তাহলে ক্ষেতের বন্টন ঠিক হলো। এরপর তারা 3 ভাই চলে যায় তাদের বাবার রেখে যাওয়া আম গাছের কাছে, সেটিকে বন্টন করার জন্য। এবার দেখি এই আম গাছটার কি করা যায়। দেখো ভাই, এই গাছে 2টি বড় ডাল আর একটি মূল জড় আছে। এই 2টি ডালের একটি আমার হবে, একটি লালনের, আর মূলটা ভোলার। চমৎকার ভাইয়া, খুব ন্যায্য সিদ্ধান্ত। আমি কিছু বলবো না ভাইয়া, আপনি যা বলবেন তাই হবে। আমার জন্য যেটা লেখা আছে তাই নিয়েই আমি খুশি। এরপর তারা চলে যায় বাড়িতে। তাদের বাবার রেখে যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, এই বাড়িটা ভাগাভাগি করার জন্য। এখন বাকি আছে আমাদের এই বাড়ি। এই বাড়িতে 4টি ঘর আর একটি ছাদ আছে। 2টি ঘর আমি নেব, 2টি লালনের হবে, আর ছাদটি ছোট ভাই ভোলার হবে। ভীমার সিদ্ধান্ত শুনে ভোলা খুব কষ্ট পেল, কিন্তু তবুও কিছু বলল না। সে বড় ভাইয়ের কথাই মেনে নিল। এভাবেই বাড়ির বন্টনও শেষ হলো। ভাইয়া, একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনি ভুলে গেছেন। কি জিনিস লালন? পিতাজি আমাদের জন্য কিছু টাকা পয়সাও রেখে গেছেন, আপনি সেটা ভুলে গেছেন নাকি? আহা, ঠিক বলেছ। দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। ভীমা ঘরের ভেতর গিয়ে একটি মাটির হাঁড়ি নিয়ে আসে, যার ভেতর অনেক রকমের কয়েন ঝনঝন করছে। দেখো ভাইরা, এই হাঁড়িতে 2 রকমের কয়েন আছে। একটা হলো বর্তমানে চলমান মুদ্রা, আর আরেকটা হলো দাদার দাদার আমলের পুরনো কয়েন, যা অদ্ভুত ধাতু দিয়ে তৈরি। তাহলে কিভাবে ভাগ হবে ভাইয়া? শোনো, যেসব কয়েন এখনকার সময়ে চলে সেগুলো আমি আর লালন নেব, আর যে কয়েনগুলো পুরনো যুগের সেগুলো ভোলার। এই নাও ভোলা, তোমার ভাগ্যে 4টি পুরনো কয়েনই আছে। ভীমা 4টি পুরনো কয়েন ভোলার হাতে দেয়। ভাইয়া, আপনি যেভাবে ভাগ করেছেন আমি সেটাই মেনে নিচ্ছি। যদি আমার ভাগ্যে এই 4 কয়েনই থাকে আমি তাতেই সন্তুষ্ট। ভোলা ঘরের দিকে হাঁটছে, হাতে 4টি কয়েন, মুখে বিষণ্ণতা। এই ভোলা, থাম, তুই কোথায় যাচ্ছিস? শুনিসনি, বন্টন হয়ে গেছে। এখন এই ঘরে আমরা থাকব। তোর অংশ তো ছাদে, তুই ছাদে গিয়ে থাক। এই ঘরের ভেতর তোর কোনো অধিকার নেই। ভাইয়া, আমি কোথায় যাব? আমার তো সদ্য বিয়ে হয়েছে। এই সব ভাবা উচিত ছিল বন্টনের সময়েই। এখন চড়ুই ক্ষেত খেয়ে গেছে, আফসোস করে কি লাভ? 2 ভাই মিলে ভোলা ও তার স্ত্রীকে ঘর থেকে ধাক্কা মেরে বের করে দেয়। এভাবে ভোলা ও তার স্ত্রী বাড়ি থেকে বিতাড়িত হয়। তারা গ্রাম ছাড়িয়ে এক পুকুর পাড়ে গিয়ে একটি ছোট কুটির বানিয়ে থাকে। হে ভগবান, এটা আমাদের সঙ্গে কি হলো? না ঘর রইল, না আশ্রয়। কেমন করে চলবে জীবন? এখন কাঁদো, বড় ভাইকে অত সম্মান দিয়ে ফলটা পেয়ে গেছো।
দেখলে তো, মাঠে মেয়ের, গাছে জ্বর, বাড়িতে ছাদ আর হাতে কয়েন, এই তোমার ভাগ। তাহলে আমি কি করব? সব হারিয়ে ফেলেছি। তুমি একটা কাজ করো, এই কয়েনগুলো নিয়ে মুখিয়ার কাছে যাও, হয়তো নতুন মুদ্রার সঙ্গে বদলে দিতে পারবে। এরপর ভোলা এই পুরাতন কয়েনগুলো নিয়ে মুখিয়ার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আরে ভোলা, কেমন আছো? বলো, কি খবর? মুখিয়া জি, আমার কাছে এই 4টি পুরনো কয়েনই আছে। আপনি কি দয়া করে এগুলোর বদলে নতুন কয়েন দিতে পারবেন? আরে ভোলা, এই কয়েনগুলো এখন কোনো কাজে আসে না। এরা তো চলন থেকে উঠে গেছে। কেউ এইগুলোর বদলে টাকা দেবে না। সত্যি, তুমি একদমই ভোলা নামের মতোই সরল। তাহলে আমি কি করব? সব হারিয়ে ফেলেছি। ভোলা, আমি তোমার দুঃখ শুনেছি। তোমার ভাইয়েরা অন্যায় করেছে। আমার মনও কেঁপে উঠেছে। তুমি কাল থেকে আমার ক্ষেতের কাজ করবে। আমি তোমাদের মজুরি অন্যদের চেয়ে বেশি দেব। এই কয়েনগুলো নিজের কাছে রাখো। হয়তো এটাই তোমার ভাগ্যের চিহ্ন। ধন্যবাদ মুখিয়াজি, আমি ও আমার স্ত্রী কাল থেকে কাজে যাব। তারপর ভোলা মুখিয়ার বাড়ি থেকে বের হয়ে পড়ে এবং তার নিজের তৈরি করা ছোট কুঠিরের উদ্দেশ্যে রওনা দেয়। ভোলা বাড়িতে ফিরেই দেখে তার স্ত্রী উঠানে দাঁড়িয়ে আছে। তারপর সে তার স্ত্রীকে সব খুলে বলে। তাহলে এখন আমাদের অন্যের ক্ষেতে কাজ করতে হবে? আহা, আমার কপাল। হ্যাঁ, কিন্তু এখন এটুকুই ভরসা পদ্মা, কাল থেকে আমরা মুখিয়ার খেতে কাজ করব। এইভাবে ভোলা ও পদ্মা জীবিকার নতুন পথ খুঁজে পায়। দিন যায়, তারা মাঠে খেটে খায়, ফসলও ভালো হয়, কিন্তু সুখ তবুও তাদের ঘরে আসে না। সময় কেটে যায়। ভোলা ও তার স্ত্রী পদ্মা প্রতিদিন মুখিয়ার মাঠে পরিশ্রম করে। তারা খুব কষ্টে দিন কাটায়, কিন্তু ভোলা কখনো অভিযোগ করে না। সে বিশ্বাস করে একদিন ন্যায় অবশ্যই ফিরবে। একদিন মুখিয়া ক্ষেতের পাশে কিছু একটা চকচক করতে দেখে ভোলাকে ডাক দেয়। তারপর ভোলা এসে সেই জায়গাটা খুঁড়ে, আর সেখান থেকে বের হয় মূল্যবান সোনার কয়েন। আরে, এটা তো একটা সোনার মুদ্রা। সোনার মুদ্রা? মুখিয়াজি, এই জায়গাটা তো আপনার ক্ষেত, তাই এই সোনার মুদ্রাও আপনারই। ভোলা, তুই সত্যিই সৎ মানুষ। আমি যদি চাইতাম বলতে পারতাম আমি পাইনি, কিন্তু তুই আমাকে নিজেই জানালি। এই নে, আজ থেকে তুই আমার ওপরের লোক। তোর আর খেটে কাজ করতে হবে না। আমি তোর জন্য আলাদা বেতন দেব। আপনার দয়া আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার মুখিয়াজি। ভাইয়া, খবর পেয়েছেন? মুখিয়ার কাছে এখন নাকি ভোলা কাজ করে, আর মুখিয়া ওকে খুব পছন্দ করে। কি বলছো? যে ভোলাকে আমি এক ছাদ দিয়েছিলাম সে এখন মুখিয়ার ঘনিষ্ঠ? এটা তো অসম্ভব। সবই তো আপনারই তৈরি করা ভাগ্য ভাইয়া। ছাদ, জ্বর, মেয়ের সব তো ওর। না, এটা আমি হতে দেব না। আমি এখনই কিছু করব যাতে ওর আবার কষ্ট শুরু হয়। তারপর রাতের বেলায় এই দুই হারামগাদা গিয়ে মেয়ের কেটে দেয়, যার কারণে ফসল পানিতে তলিয়ে যায় আর ফসল নষ্ট হয়ে যায়। এটা কে করলো? আমার তো মেড ছিল, এখন সেটা নেই। অবশ্যই ওরা করেছে, তোমার ওই দুই ভাই, যাদের তুমি ভাই বলে ডাকো। ভগবান, তুমি আছো তো? তুমি দেখছো সব? তারপর ভোলা আর তার স্ত্রী বাধ্য হয়ে রাজার দরবারে বিচার নিয়ে যায় আর রাজাকে সব ঘটনা খুলে বলে।
মহারাজ, আমি ভোলা। আমার দুই ভাই আমার সঙ্গে অন্যায় করেছে। পিতার সম্পত্তি ভাগ করে তারা সব নিয়েছে। আমাকে দিয়েছে শুধু মেয়ের। এখন সেই মেয়েরটাও কেটে দিয়েছে। কি সাহস! আমাদের রাজ্যে অন্যায় হবে আর আমি চুপ থাকব? প্রহরী, ওদের ডেকে আনো, বড় ভাই ভীমা ও মাঝের ভাই লালনকে। তো বন্ধুরা, সময় স্বল্পতার কারণে ভিডিওটি আজ এখানেই শেষ হচ্ছে। ভিডিও দ্বিতীয় পর্ব দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দাও।